আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে একটা ড্রিঙ্কস বানিয়েছি, ড্রাগন স্মুদি, এবং এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই হেলদি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে আসলাম কিচেনে, কারণ রান্না করতে হবে। তাই ইলিশ মাছটা আগে বের করে রেখেছিলাম, এখন কেটে নিচ্ছি। এই তো আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে। আর ইলিশ মাছ দিয়ে যেহেতু আমি পটল রান্না করব, তাই আমি এখানে পটল আর আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছের সাথে কিন্তু পটলের কম্বিনেশনটা খুবই গুড এবং খুবই ভালো যায়। আর তারপরে আমি ভেন্ডি ভাজি করব, এর জন্য আমি ভেন্ডিও কেটে নিচ্ছি। আর ভেন্ডিটা আমি সবসময় এভাবে করে কাটি, এটা কাটার কারণ আছে। কারণটা হচ্ছে যে এভাবে করে কাটলে আমার মনে হয় যে ভাজি করলে অন্যরকম একটা টেস্ট আসে। আমি জানি না কেন, বাট সেম মশলা সেম সব কিছু, কিন্তু আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট লাগে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি ভাজিতে পেঁয়াজ কুচি ইউজ করব। নর্মালি দেখা যায় আমি তরকারিতে পেঁয়াজ বাটাটাই বেশি ইউজ করি। তো এখানে আমার সব কিছু কাটা হয়ে গেছে এবং মাছগুলো আমি ধুয়ে ফেলেছি। তো আমার সব রেডি, এখন আমি এক এক করে রান্নাটা করে ফেলবো। তো প্রথমে কড়াইটা গরম করে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, হালকা একটু রসুন বাটা ইউজ করেছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ইলিশ মাছের তরকারিতে আপনি যে কোনো তরকারি রান্না করেন ইলিশ মাছ দিয়ে, আপনি যদি একদম কম মশলা ইউজ করেন তাহলে কিন্তু স্বাদটা একদম অটুট থাকে, মানে ইলিশ মাছের যে টেস্ট সেটা একদম সেম থাকে। বেশি মশলা ইউজ করলে ওই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছটা উঠিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এবং আলুগুলো যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আলুগুলো আগে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর 50%-এর মতো সেদ্ধ করে নেব। তো যখন আমার 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি পটলগুলো দিয়ে দিব, এবং পটলগুলো আর আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আলু পটলটা যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। পানি অ্যাড করার পরে যখন আলু আর পটলটা 90% কুক হয়ে যাবে তখন আমি ইলিশ মাছ দিয়ে দিব, যেটা আমি মশলার মধ্যে আগেই কষানো ছিল। যেহেতু ইলিশ মাছটা আমি মশলায় কষিয়ে রেখেছিলাম, তো তখনই কিন্তু অনেকটা কুক হয়ে গেছে। আর ইলিশ মাছ কিন্তু রান্না করতে টাইম লাগে না, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অনেক নরম একটা মাছ। তো আর মশলার মধ্যে কষানোর একটা কারণ হচ্ছে যাতে করে ইলিশ মাছের মধ্যে মশলার টেস্টটা যায়। তো এই তো আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আলু পটল। আর কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি ভেন্ডি ভাজি করে নেব, এর জন্য আমি কড়াইটা গরম করে তেলটা গরম করে নিয়েছি। এবং তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে স্লাইস করে রাখা ভেন্ডির মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। আর এভাবে করে রান্না করার কারণ হচ্ছে ওই যে আমি বলেছিলাম যে এভাবে যদি স্লাইস করে রান্না করা হয় তাহলে অন্যরকম একটা টেস্ট আসে। তো ভেন্ডিটা চুলায় বসিয়ে দিয়ে এখানে কাপড় ধুতে চলে এসেছি, তারপর যে দেখলাম ভেন্ডি ভাজি কিন্তু আমার হয়ে গেছে। আর এভাবে আপনারা ভেন্ডি ট্রাই করে দেখবেন, মানে ভাজি করে দেখবেন, অনেক মজা লাগে এবং ডিফারেন্ট টেস্ট আসে। তো ভেন্ডি রান্না করার পরে এখানে আমি গতকালকে ডাল রান্না করেছিলাম, তো ডালটাও গরম করে নিয়েছি, ভাতটাও বেড়ে নিয়েছি টেবিলে। তো আমার সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে এভাবে করে টেবিলে আমি সার্ভ করে নেই সব সময়। আর এখানে আমি প্লেট মগ সব কিছু রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এরকম ডিফারেন্ট কাইন্ড অফ কালারের যেই প্লেটগুলো আছে, গ্লাসগুলো আছে বা মগগুলো আছে, এগুলো কিন্তু আমার খুবই পছন্দ। তারপর কারেন্ট চলে গিয়েছিল, তো এর জন্য একটু জানালার পাশে দাঁড়িয়েছিলাম। তো কারেন্টটা আসার পরে জান্নাত আর আমি শাওয়ারটাও সেরে নিয়েছি। তারপর এখানে আমি জান্নাতকে খাওয়াবো, তো ভাত বেড়ে নিচ্ছিলাম। জান্নাতের জন্য কিন্তু আমি ডিফারেন্ট কোনো কিছু রান্না করি না। হ্যাঁ, যদি দেখা যায় যে এমন কোনো কিছু যেমন কই মাছ বা এরকম কাইন্ড অফ মাছ, যেগুলো তো অনেক কাটা আছে, তো একটু রিস্কি বাচ্চাদের জন্য, তো দেখা যায় ওই টাইপের মাছগুলো আমি একটু অ্যাভয়েড করি, বাট একেবারে যে খাওয়াই না সেটা না। আর দেখা যায় কি যে ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো যদি বাচ্চাদেরকে ট্রাই করাই তাহলে কিন্তু ওরা টেস্টটা বুঝতে পারবে। এবং আমি মনে করি আমাদের ঝামেলাটাও কম হবে, না হলে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়। আর জান্নাতকে আমি আজকে এই যে পটল আর ইলিশের তরকারি দিয়েই খাওয়াবো। আর ইলিশ মাছটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে। তো ওই যে আমি বললাম যে আমরা যদি এই ভয়ে মাছ থেকে বাচ্চাদেরকে দূরে রাখি যে না, ইলিশ মাছে কাঁটা আছে তো ওকে শুধু অন্য মাছ খাওয়াবো যে মাছে কাঁটা নেই, কিন্তু আমার মনে হয় এটা রং। আমার মনে হয় যে বাচ্চাদেরকে সব টাইপের খাবার খাওয়ানো খুবই জরুরি। হুম। আমি রুটির মতন করে নেব। মেয়েদের দেখতে পাচ্ছ মা, আমি বেড়ে নিতে হুম। বেড়ে আর হয়ে গেলে মেয়েদের চিমটি চিমটি করে নেব। চিমটি চিমটি
বেলে না হয়ে গেলে আমি হবে করব। দেখতেই তো পাচ্ছেন মোরা তো মনে হচ্ছে না যে পাতা। হ্যাঁ এবারে পাতা, এবারে ফুলের পাতাটা দিয়ে দেয়। দেখেন কি করি, এই যে এইভাবে করে ওখানে রাউন্ড শেপে একটুখানি কেটে নিতে হবে। এর জন্য আমি ছুরি চাইলে রাউন্ড শেপ করে কেটে কেটে নিব। এটা এটা আমি রাউন্ড শেপ করে কেটে নিয়ে এমন না কুড়াতে একটা জিনিস। জান্নাতকে খাওয়ানোর পরে ও একটু খেলা করছিল, তোর পাশে আমি একটু বসা ছিলাম, তো আমাকে বলছিল মা আমি এটা এভাবে বানাবো এটা ওভাবে বানাবো। তারপর চলে আসলাম আমার লাঞ্চটা কমপ্লিট করতে। আর ইলিশ মাছের এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে মাশাল্লাহ। আর ডাল দিয়ে কিন্তু এভাবে কাঁচা মরিচ খেতে আমার অনেক মজা লাগে। ডাল দিয়ে কাঁচা মরিচ কার কার পছন্দ, আমার তো বেশ পছন্দ। তারপর চলে গেলাম জান্নাত আর আমি একটু ঘুমানোর জন্য, তো এই জন্য আর আমি শুয়েছিলাম। আর ও তো মানে যখন ঘুমাতে যায় তখন তো ওর অনেক কথা থাকে, অনেক দুষ্টামি থাকে, তো ওগুলাই করছিল আমার সাথে। তো ঘুম থেকে ওঠার পরে তো সন্ধ্যার সময় যখন মুখটা ধুয়ে নিয়েছিলাম তখন দেখছিলাম যে ও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছিল। তো তারপর আমি আবার ওকে ডাক দিলাম, কারণ ও শোকেস থেকে কি যেন বের করার চেষ্টা করছিল। তো আমি ওকে ডাক দেওয়ার পরে ও আমার দিকে তাকিয়ে কিন্তু হেসে দিয়েছিল। তারপর বলল যে মা আমি একটু বিস্কিট খাবো, তো ওকে একটু বিস্কিট দিয়েছি আর পানি দিয়েছি। ট্রাই করি যে ওকে বুঝানোর বা ওকে শেখানোর যে তুমি নিজেরটা নিজে খেতে শিখো, তো ওইভাবে করেই কিন্তু ও খাচ্ছিল মাসাল্লাহ। তারপর দেখলাম টি টেবিলটা একটু দাগ হয়ে আছে, তাই একটু স্প্রে করে তারপর এটাকে একটু মুছে নেব। আর এর মধ্যে আমার ছোট ভাই এসেছিল, তো ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছে ওর মামা, তো আইসক্রিমটা ও খাচ্ছিল। আর আম্মু আমাদের জন্য একটু পিৎজা পাঠিয়েছিল, তো সন্ধ্যায় পিৎজাটাই খাবো আজকে। তো এই তো চা বসিয়ে দিয়েছি আর জান্নাতের বাবা আর আমার জন্য একটু পিৎজা নিয়ে নিলাম। জান্নাতকে পিৎজাটা ট্রাই করিয়েছি, বাট ও বললো যে ও খাবে না, আর ও যেটা পছন্দ না করে আমি ওটা ওকে আর জোর করি না। আর এটাই কিন্তু করা উচিত, কারণ আমাদেরও কিন্তু অনেক টাইমে অনেক কিছু খেতে ইচ্ছা করে না, তো তখন কিন্তু আমরা সেই জিনিসটা অ্যাভয়েড করি বা খাই না। তো আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে জোর জবরদস্তি করি তাহলে আমার মনে হবে যে আসলে একদমই এটা উচিত না। কারণ হচ্ছে যে বাচ্চাদেরও কিন্তু টেস্ট বাট আছে, ওরা কিন্তু অনেক টাইপের জিনিস খেতে চায় না বা ওদের টেস্টটা ভালো লাগে না। তো যেহেতু ওরা খেতে চাচ্ছে না ওদেরকে জোর না করাই ভালো। অন্য আরেকদিন হয়তো বা ট্রাই করা যেতে পারে, কিন্তু যখন খেতে চাবে না আমার মনে হয় তখন জোর না করাটাই উচিত। তো জান্নাতের বাবা আর আমি সন্ধ্যার নাস্তাটা এনজয় করছিলাম, আর এরপরে জান্নাতকে পড়ানো শেষ করে তারপর ভাত বসাতে চলে আসলাম রাতের জন্য। ভাত অলমোস্ট হয়ে গেছে আর জান্নাতের বাবা মেহেদি পাতা নিয়ে এসেছে, তো এটা আমি এভাবে করে মেহেদি পাতাগুলো সব ডাটা থেকে ছাড়িয়ে তারপর আমি যেটা করেছি একটা চালনির মধ্যে এরকম ছড়িয়ে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়, কারণ হচ্ছে যে এটা আজকে আর বাটবো না। আর এই তো তারপর দেখলাম জান্নাত এরকম জানালার পাশে দাঁড়িয়ে আছে, তো ওর সাথে যে একটু দাঁড়ালাম, তো মেয়েটার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর বাচ্চাদের সাথে কিন্তু টাইম স্পেন্ড করাটা খুবই জরুরি, কারণ এমনিতেই ও একা থাকে বাসায়, এর মধ্যে আমিও যদি ওকে টাইম না দিই তাহলে কিন্তু ও লোনলি ফিল করবে আর ওর এটাতে মানসিক ভাবে ও একটু ক্ষতিগ্রস্ত হবে। তো এর জন্য আমি চেষ্টা করি ও যেমনভাবে এনজয় করতে চায় আমিও যেন ওর মতোই বাচ্চা হয়ে যাই, তাহলে কিন্তু ওর ফ্রেন্ড হয়ে যাবো আমি। কাজলের আপা এবং আমি ঈদুল চিনি এলে যে এলো খুশিনগর, এলে যে এলো খুশিনগর। আর সন্তানের সাথে মায়ের সম্পর্ক যদি বন্ধুত্ব সুলভ থাকে তাহলে কিন্তু ওরা যে কোনো কিছু করতে বা বলতে অনেক ইজি ফিল করে। আমার মায়ের ফার্স্ট টাইমে মানে মানে দুইজনে যখন বসে একা একা তোমার বাবাটা অনুবাদ ট্রেনের জায়গাতে তখন এরকম আমি করতেই থাকি। আমি কাজ করি না, মা কাজ করে। হ্যাঁ জান্নাত আমাকে হেল্প করে, ও যে আমাকে একদম হেল্প করে না তা না, ও অনেক হেল্প করে, আমাকে অনেক সাপোর্ট করে, রাইট। আর হচ্ছে যে আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, রাইট। জান্নাত তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে? সো সে সামথিং। আমার মা যদি ভিডিও অবশ্যই তাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দেবেন। হ্যাঁ আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে যে যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে
আমরা নেক্সট যে যে ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এটা কিন্তু মা একদম ঠিক কথা বলছে। যদি আপনি এসে না বুঝে তাহলে আপনারা আমার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে রাইট মাম্মা? হ্যাঁ রাইট। কথাটা একদম সত্য। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমাদের বাড়ি থেকে ভালো অবশ্যই